আমার বাচ্চা এখনো কথা বলছে না। মাথার ঠিক নেই, ওই জন্য বাচ্চা কথা বলে না। কথা না বলাটা অটিজমের মতো কোনো সমস্যার সংকেত। বেশিক্ষণ স্ক্রিন টাইম যদি হয়, সেটার জন্য যে কারোর অটিজম হবে। আমার বাচ্চা কিচ্ছু খায় না। বাচ্চার কাজ তো মাকে বাবাকে খুশি করার জন্য খাওয়ানো। একজন মা বাবা তারা কিভাবে বুঝবেন যে এটা ও দুষ্টুমি করছে না, এটা ওর সত্যি মানসিক চাপ? বাচ্চার কাউন্সেলিং তো হয় না, হয় প্যারেন্টাল কাউন্সেল। আমাদের সময় বাচ্চাদের এত কিছু হতো না, তোদের সবেতে বাড়াবাড়ি। বাচ্চাটা স্কুলে অ্যাবিউজড হচ্ছে। আজকালকার বাচ্চাদের কিছু কমন সমস্যা যেন সকলেই ফেস করছেন, প্রত্যেক মা বাবাই ঘরে ঘরে এই নিয়ে কথা বলছেন। প্রথমেই আসে সময় হয়ে গেছে বা সময় পেরিয়ে গেছে, আমার বাচ্চা এখনো কথা বলছে না, ঠিক করে কমিউনিকেট করছে না। আবার কখনো আসে বাচ্চাকে এত ভালোবাসি, আদর করি, সব কিনে দিই, কিন্তু কেমন যেন একটু ভয়ে থাকে, ফুরফুরে মেজাজটা ফিরে আসছে না। আর এছাড়া তো আছেই আমার বাচ্চা কিচ্ছু খায় না, বড্ড পিকি ইটার। এই সমস্যাগুলো কি বিচ্ছিন্ন সমস্যা নাকি কোথাও এগুলোর একটা যোগসূত্র রয়েছে? আজ এই সবটা নিয়েই আলোচনা করব দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে। আমি তিয়াস এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুজয় চক্রবর্তীর সঙ্গে। ওয়েলকাম ডক্টর। নমস্কার। নমস্কার। আমরা ছোট বাচ্চাদের কিছু কমন সমস্যা নিয়ে কথা বলবো। তো প্রথমেই আসি এই যে স্পিচ ডিলে, দেরিতে কথা বলা। আমি প্রায়ই বহু বাবা মায়ের শুনি বা আজকালকার পেডিয়াট্রিক ওপিডিতে একটা খুব কমন সমস্যা এটা, যে 2 বছর, 2.5 বছর, 3 বছর পেরিয়ে যাচ্ছে, কিছু জিনিস চিনছে বলছে, কিন্তু কথা বলা যেটাকে বলে কমিউনিকেট করা করছে না। এই সমস্যা কি সত্যি বাড়ছে বলে আপনার মনে হয়? এটা ডেফিনেটলি কিছুটা অন দ্য রাইজ, এটা প্রথম কথা, এটা মানতে হবে। সেকেন্ডলি আর একটা জিনিস হচ্ছে যে এই প্রবলেমটা আগে এত বেশি আইডেন্টিফাইড হতো না, এখন অনেক বেশি আমরা আইডেন্টিফাই করতে পারছি। এটাকে আগে আমরা বলতাম ওর মাথার ঠিক নেই, ওই জন্য বাচ্চা কথা বলে না, এরকম নানা ধরনের স্টিগমা আমরা লাগিয়ে দিতাম। কিন্তু এখন আমরা বুঝতে শিখেছি যে এটা একটা প্রবলেম, এটা একটা অসুখ। এটাকে আইডেন্টিফাই করতে পারলে তবে কিন্তু এটার একটা আমরা ট্রিটমেন্টের পথে যেতে পারি। তো ডিলেড স্পিচ একটা জিনিস। অনেক সময় আমরা দেখি অনেক বাচ্চার, ধরুন এখন আমাদের ডেভেলপমেন্টাল যে মাইলস্টোন আছে, সেই মাইলস্টোন অনুযায়ী যদি আমরা যাই, সেখানে আমরা প্রথম দিকে একদম ছোট বাচ্চা, মানে 2 মাস 3 মাস, এই বাচ্চাকে আমরা বলি কুইং সাউন্ড করে। নানা রকম দেখবেন বাচ্চারা মুখে খুব ফানি ফানি আওয়াজ, এইটা একটা ওরা করে। আবার যখন 9 মাসে আসে বাচ্চা, তখন আমরা বলি তারা মনোসিলেবিলিক ওয়ার্ড বলা উচিত, যেমন বাবা, মামা, এগুলো তাদের দাদা, এই ধরনের শব্দ তারা বলে। 1.5 বছর যখন বাচ্চার বয়স হয়, তখন আমরা এক্সপেক্ট করি যে বাচ্চা কিন্তু অ্যাটলিস্ট 8 থেকে 10টা শব্দ তার জানার কথা। বল, ব্যাট, বাবা, মামা সব মিলিয়ে 10টা শব্দ তার জানা উচিত, বলতে পারা উচিত। এখন এগুলো টেক্সট বুকে লেখা থাকে, কিন্তু ন্যাচারালি বাস্তবে সবাই একদম 1.5 বছর হলো 10টা শব্দ শিখে গেলে তো হয় না। কোনো কোনো সময় দেখা যায় 1.5 বছরের বাচ্চা অনেক বেশি কথা বলছে, কেউ আবার 2 বছরে গিয়ে দেখা যায় একটু একটু করে শিখছে। কিন্তু যেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে একটু ডিলেড স্পিচ আর একটা, সেটা ফিজিওলজিক্যাল, আর একটা প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন হচ্ছে গেলে, যেগুলো আমরা এই যে অটিজম বলি, ADHD এর একটা সমস্যা আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলি, এইগুলোতে আবার কিন্তু টোটালি একটা তখন ডিফারেন্ট লাইন অফ ম্যানেজমেন্ট, বড় স্পেকট্রামে ঢুকে যায়। একদম, এটা কিন্তু আইডেন্টিফাই করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে নর্মালি বাচ্চাটা একটু দেরিতে কথা বলছে নাকি বাচ্চাটার অন্য কোনো সমস্যা আছে যার জন্য তার এই ডিলেটা হচ্ছে। এইটা কিন্তু আইডেন্টিফাই তাড়াতাড়ি না করলে, তাহলে থেরাপি বা ট্রিটমেন্ট বা যাই বলুন, সেটা শুরু করতে সময় দেরি হলে সেটা পরে প্রবলেম। ঠিক কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা জানবো। তার আগে একটু জানতে চাই বা বলি যে এখন মোবাইল একটা জিনিস যেটাকে বলা যেতে পারে সবকিছুর পেছনে একটা আমরা দায়ী করে থাকি। তো ছোট বাচ্চাদের হাতে মোবাইল বা তাদের মা বাবারা মোবাইলে অনেকক্ষণ সময় রয়েছে। এবার অফকোর্স মোবাইলটা যে ভালো নয় এটা কোনো নতুন কথা নয়, কিন্তু এই যে কথা বলার সঙ্গে মোবাইলের একটা সম্পর্ক থেকে যাচ্ছে, একটা ভুল ধারণাও থাকে যে মোবাইলে তো ভিডিও দেখলে, অনেক কিছু শুনলে
ও তো শিখছে, সত্যি কি সেটা শেখে নাকি মোবাইল আদতে বাচ্চার কথা বলাই দেরি করায়? দেখুন, স্ক্রিন টাইম এক্সপোজার আর ডিলেড স্পিচ হুম, এই নিয়ে কিন্তু অনেক স্টাডি হয়েছে, বেশ কিছু পেপারসও পাবলিশড হয়েছে। বেশি মোবাইল দেখা বা বেশিক্ষণ স্ক্রিন টাইম যদি হয়, সেটার জন্য যে কারোর অটিজম হবে হুম, এরম কিন্তু ডাইরেক্ট কোনো প্রমাণ নেই। হুম, কিন্তু একই সাথে যদি কোনো বাচ্চা দীর্ঘক্ষণ মোবাইল দেখে, সবসময় স্ক্রিনে অ্যাডিক্টেড, যেটা এখন অনেক বাচ্চা হচ্ছে, হুম, সেক্ষেত্রে একটা ভার্চুয়াল অটিজম বলে শব্দ আছে। আচ্ছা, অর্থাৎ সে অটিজমের মতো লক্ষণগুলো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিকজ অফ এই এক্সেসিভ স্ক্রিন টাইম। ওকে, ওকে, এবং সেটা কিরকম? সেটা হচ্ছে, ধরুন সে তার নিজের জগতে সবসময় এনগ্রসড হয়ে আছে, ওই স্ক্রিনে অ্যাডিক্টেড। হুম, সে ধরুন আশপাশের পৃথিবীতে কি ঘটছে তার তার সেখানে কোনো ইন্টারেস্ট হুম, নেই। হুম, আহ, এবং সোশ্যাল ইন্টারাকশন, যেটা সোজা কথা, হুম, হুম, এবার সোশ্যাল ইন্টারাকশন বাচ্চারাও করে, হুম, বড়রাও যেরকম করে, বাচ্চারা তাদের বাচ্চাদের মতো ভাষায় করে। করে, হ্যাঁ, এবার সেইটা কিন্তু যত এই ধরুন স্ক্রিনে সে অ্যাডিক্ট হচ্ছে, তত সে কিন্তু ওই স্কিলটা থেকে ডিপ্রাইভ হচ্ছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে। আইসোলেটেড হয়ে যাচ্ছে, এবং সে আরেকজনের সঙ্গে মেলা মেশা, হুম, সে কথাও তো বলছে না বেশি, হুম, কারণ সে তো সারাক্ষণ ওই স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে। হুম, এইটাকে আমরা বলছি ভার্চুয়াল অটিজম। এই ভার্চুয়াল অটিজম কিন্তু এই এক্সেসিভ স্ক্রিন টাইমের জন্য হতে পারে। হুম, তো এইটা কিন্তু আমাদের খুব মানে কেয়ারফুল থাকতে হবে পেরেন্টসদের, হুম, যাতে তারা বাচ্চারা কিন্তু এই প্রবলেম না হয়। এবং এটা কিন্তু আমরা ক্লিনিকে আজকাল অহরহ দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং বিশেষ করে এখন যেটা হয়ে গেছে, মানে পেরেন্টস যদি দুজনেই ওয়ার্কিং হয়ে যায়, হুম, হুম, তখন বাচ্চা বাড়িতে যখন একা থাকছে, বা হয়তো ধরুন কোনো কেয়ার টেকার বা হুম, কেয়ার গিভার থাকছে, বা দাদু বা দিদা হোয়াট এভার, তারা হয়তো সবসময় দেখতে পাচ্ছে না, পারছেন না, তখন বাচ্চাকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হাতে একটা মোবাইল শান্ত ধরিয়ে করার দেওয়া, একটা পথ। মোবাইল দেওয়া। এবার এই মোবাইলটা দিলে কিন্তু সে তখন ওই তার এই প্রবলেমস গুলো ধীরে হুম, ধীরে দেখা দিচ্ছে। তো এইটা কিন্তু একটা খুব সিগনিফিকেন্ট পয়েন্ট, যেটা আমাদের সোসাইটিতে যদি আমরা অ্যাওয়্যার না হই, তাহলে এই ধরনের সমস্যা আরো বেড়ে যাবে। বাড়বে। তো এবার যদি একটু বলেন যে কোনটা এমনি ডেভেলপমেন্টাল ডিলে নাকি কোনটা কথা না বলাটা অটিজমের মতো কোনো সমস্যার সংকেত, আর্লি সাইন, সেই ডিফারেন্সিয়েশনটা একজন মা বাবা কিভাবে করবেন? দেখুন, অটিজম জেনারেলি অ্যারাউন্ড 1.5 বছর, 1.5 থেকে 2 বছরের মধ্যেই সাধারণত আইডেন্টিফাই হুম, করা সম্ভব হয়। আরো আগে হয়তো যায়, বাট সেগুলো সবসময় করা ডিফিকাল্ট, কারণ খুব সাটল সাইন্স থাকে। বাট 1.5 থেকে 2 বছরের মধ্যে কিন্তু আমরা বাচ্চাদের কিছু কিছু জিনিস ফলো করলে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা কিন্তু ঠিক নর্মাল পথে যাচ্ছে না। একটা জিনিস যেটা খুব কমন, সেটা হলো ওদের ল্যাক অফ আই কন্ট্যাক্ট। আচ্ছা, অর্থাৎ বাচ্চাটা, আমরা এটা বাড়িতেও বাবা মা বুঝতে পারবে, হুম, যে আমরা ধরুন বাচ্চাকে ডাকছি, একটা 1.5-2 বছরের বাচ্চা, সে ধরুন একটা ক্লিনিকে এলো, সে এক নতুন ডাক্তারবাবুকে দেখছে, সে তো তাকে আগে হয়তো দেখেনি, হুম, সে হাঁ করে দেখবে তার দিকে, এবার কি বলছে। কিন্তু যে বাচ্চাটার এই অটিস্টিক স্পেকট্রাম প্রবলেম আছে, সে কিন্তু তাকাচ্ছে না, ওকে, সে তার নিজের মতো হয়তো একটা ধরুন ক্লিনিকে একটা খেলা রাখা আছে, Okay. একটা টয় রাখা আছে, সেটার দিকে চলে গেল, নিজের জগতে পুরো থাকছে। নিজের জগতে। অর্থাৎ তার যে আরেকজন, মানে একটা সম্পূর্ণ নতুন অজানা ব্যক্তি হুম, তার সামনে রয়েছে, স্বাভাবিক কৌতূহলটা। সেটা নেই। এবং একই সাথে যেটা প্রবলেম, সে হচ্ছে স্পিচ, হুম, অর্থাৎ কথাই বলছে না বাচ্চা, হুম, হুম, কোনো রকম কোনো ভার্বাল কমিউনিকেশন প্রায় নেই বললেই চলে। হুম, তো এইরকম যদি ছোট ছোট জিনিস, আর আজকাল আর একটা ব্যাপার হচ্ছে, এখন খুব ছোট বয়সে স্কুলে চলে যাচ্ছে বাচ্চা। ধরুন এখন অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি 2 বছর 2.5 বছরেও হ্যাঁ, বাবা মায়েরা স্কুলে ছোট ছোট কিন্ডার গার্ডেনে দিয়ে দিচ্ছে। সেইটা কিন্তু আরেকটা জায়গা যেখানে এই বাচ্চাগুলোকে খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করা যায়, বিকজ ওকে, তার যে পিয়ার গ্রুপ হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তার থেকে যখনই সে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, different হচ্ছে। স্কুল টিচার যারা থাকে তারা কিন্তু এটা ইনফরমেশনটা বাবা মাকে দিয়ে দিচ্ছেন, যে আপনার বাচ্চা কিন্তু ঠিক এদের মতো নয়। ঠিক, এইটা কিন্তু একটা বড় মানে রেড ফ্ল্যাগ আমাদের, ওকে, যে যখনই এইরকম কোনো কমেন্ট আসছে স্কুল থেকে, হ্যাঁ, তখন হ্যাঁ, কিন্তু এই বাচ্চাটার জন্য আলাদা আমাদের কেয়ার নিতে হবে। আই কন্ট্যাক্ট না করা, কৌতূহল না জাগা এবং সমবয়সীদের সঙ্গে এবং একই রকম ভার্বাল যে জিনিসটা, কমিউনিকেট না ওইটা করা, একদমই প্রায় নেই। এগুলো দেখলেই বাবা মায়েরা রেড ফ্ল্যাগ হিসেবে একদম। ভাববেন এবং ডাক্তারবাবুর কাছে যাবেন। এই কথা বলা নিয়ে যেরকম সমস্যা, তেমনি আরেকটা খুব কমন সমস্যা আমি প্রথমেই বললাম, আমার বাচ্চা কিছু খায় না, খুবই পিকি ইটার।
তো যারা যেসব বাচ্চারা আবার একটু, আমরা প্রথম যেই গ্রুপটার কথা বললাম, একটু নিজেদের জগতে থাকে, আইসোলেটেড, কথা বলছে না, তাদের মধ্যে পিকি ইটার হওয়ার সম্ভাবনাটাও বাড়ে, মানে তাদের খাওয়া দাওয়া নিয়ে সমস্যাটাও বাড়ে। এই দুটোর মধ্যে কি কোথাও কোনো যোগ রয়েছে, নাকি এখন বাচ্চাদের সবারই খাওয়া নিয়ে সমস্যা? দেখুন, খাওয়া নিয়ে আমি বাস্তব অভিজ্ঞতা বলছি, এবং আমার মনে হয় অধিকাংশ পিডিয়াট্রিশিয়ান একই কথা বলবেন। যতজন বাবা মা আসেন, স্পেশালি মায়েরা বাচ্চাকে নিয়ে, সবার কমপ্লেন থাকে যে আমার বাচ্চা খায় না। আমি এরকম খুব হাতে গোনা দু একজন মা পেয়েছি যারা বলে না আমার বাচ্চা কিন্তু খায়। তার মানে আমি বলছি না তারা ভুল বলছেন, কিন্তু তার মানে একটা জিনিস বুঝতে হবে, 90% বা 95% মা যখন এসে বলছে আমার বাচ্চা খায় না, তার মানে নিশ্চয়ই কোথাও একটা পারসেপশনে বা অ্যাপ্রোচে ভুল হচ্ছে। এটা তো হতে পারে না যে 100 জনের মধ্যে 95টা বাচ্চা অসুস্থ, তারা খাচ্ছে না, এটা তো হতে পারে না। 5টা বাচ্চা নাও খেতে পারে। হ্যাঁ, 95% যখন এসে বলছে না আমার বাচ্চা খায় না, তার মানে আমাদের অ্যাপ্রোচে কোথাও একটা ভুল হচ্ছে, যে বাচ্চাটা খায় নাটা আমরা এটা খুব জেনারিক ওয়েতে বলে দিচ্ছি, বড় একটা ছাতার মধ্যে বলে দিচ্ছি। তো এটা শুধু আমি এই অটিস্টিক স্পেকট্রাম ডিসঅর্ডারের বাচ্চারা বা এই ধরনের বাচ্চা, অথবা যারা ধরুন নর্মাল, আমি এটার মধ্যে কোনো মিল টানবো না। কারণ এটা একটা খুব স্ট্যান্ডার্ড কমপ্লেন ফ্রম এনি মাদার যে আমার বাচ্চা খেতে চায় না, অথচ বাচ্চা ইজ ভেরি অ্যাক্টিভ, রানিং অ্যারাউন্ড, সে সবকিছু করছে, দৌড়চ্ছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, তার মানে তার শরীরে শক্তির যোগান রয়েছে। এক্স্যাক্টলি পয়েন্টটা এখানে, যে আমরা খাই কেন, বেসিক্যালি আমরা খাই ফর এনার্জি, এনার্জির জন্য খাই। যে বাচ্চাটা সারাক্ষণ দৌড়চ্ছে, খেলছে, লাফাচ্ছে, সেই বাচ্চাটার কি করে খায় না হতে পারে? তাহলে সে এনার্জি পাচ্ছে কোথা থেকে? তার মানে সে তার মতো কিন্তু খাচ্ছে, আমাদের মনের মতো খাচ্ছে না। মা যতটা চাইছেন ততটা সেটা খাচ্ছে না। এবার বাচ্চার কাজ তো মাকে বাবাকে খুশি করার জন্য খাওয়া নয়, সে খাচ্ছে তার নিজের জন্য, যে আমি অ্যাক্টিভ থাকবো, আমি দৌড়বো, তার জন্য আমার কতটা দরকার। এই যে প্রথমেই বললাম যে কোথাও একটা পারসেপশনের তার মানে গন্ডগোল হচ্ছে, যে আমার বাচ্চা খায় না, এইটা কিন্তু আমরা অনেক বড় একটা প্রিজমের মধ্যে দিয়ে দেখছি বলে এই বাচ্চা খায় না মনে হচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চার যতটা দরকার সে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি সেই বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছে, তার যেটুকু ক্যালোরি, তার যেটুকু মানে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন বলুন যা আমরা দিচ্ছি, সে কিন্তু খেয়ে নিচ্ছে। আর খিদে একটা এমন জিনিস, হাঙ্গার একটা এমন ইনস্টিংক্ট, এটা তো আমাদের এর সেন্টার কন্ট্রোল হয় ব্রেন থেকে। এই কিন্তু আপনাকে জানান দেবেই, সে ছোট হোক বড় হোক, যেই হোক, খিদে পেলে খাবেই। একদম। এই জায়গাটা আমাদের যদি ক্লিয়ার না হয়, তখনই যেটা এসে যায় সেটা হলো ফোর্স ফিডিং। এক্স্যাক্টলি, মানে আমি ওটাই জিজ্ঞেস করতাম যে আমার মনের মতো খাচ্ছে না বলে জোর করে, ভয় দেখিয়ে, কখনো আবার দেখছি মোবাইলটা দিয়ে দিলে হাঁ করে দেখতে দেখতে খেয়ে নিচ্ছে, আবার কখনো আমি আমার মতো করে চটকে পেঁচিয়ে একটা কিছু করে ওকে গিলিয়ে দেবো কোনো রকমে। তো এইগুলো করতে গিয়ে বাচ্চার আদতে কতটা ক্ষতি হচ্ছে? এটা তো এই প্রথমে যেটা বললাম, ফোর্স ফিডিং, এইটা আমাদের সর্বৈবভাবে অ্যাভয়েড করতে হবে। ফিডিং এর না 3টে মেইন রুলস মাথায় রাখতে হবে আমাদের। একটু বড় বাচ্চার কথা বলছি, মানে 1-1.5 বছর 2 বছর অনওয়ার্ডস। ভ্যাট, ভি হচ্ছে ভ্যারাইটি, অর্থাৎ খাবারে যদি বৈচিত্র্য না থাকে বাচ্চা খাবে না। আমরাও ঘুরিয়ে ফিরিয়ে খেতে ভালোবাসি, আর বাচ্চার ক্ষেত্রে দেখবেন ওই 9টার ঘন্টা বাজলো একটা খাবার চলে এলো, 12টার ঘন্টা বাজলো একটা চলে এলো, এটা সম্ভব নয়। তারও তো ভ্যারাইটি ভালো লাগে, সেও তো ঘুরিয়ে ফিরিয়ে খেতে চায়। অর্থাৎ সে কিন্তু একদম এক্স্যাক্টলি হোমমেড ফুড যা আপনি আমি খাচ্ছি সেটাও তাকে আমরা দিতে পারি, আনফর্চুনেটলি সেটা আমরা অনেক সময় দিই না। নেক্সট হচ্ছে অ্যামাউন্ট, ভি হচ্ছে ভ্যারাইটি, এ ফর অ্যামাউন্ট। অ্যামাউন্টটা ডিসাইড করবে বাচ্চা যে খাচ্ছে। বেশিরভাগ সময় আমরা এক বাটি ভাত নিয়ে বসলাম, আমাদের ওটা সিলেবাসের মতো হয়ে যায়, ওইটা শেষ করতে হবে তবে আমি উঠবো। কিন্তু পরীক্ষার পড়া নয়, আমি কতটা এই মুহূর্তে খেতে পারবো সেটা একমাত্র আমি জানি। এবং প্রতিদিন তো খিদে সেম থাকে না, আমাদেরও থাকে না। একদম, ভেরি গুড। আমরা কিন্তু এক্সপেক্ট করি আমি আজকে বাচ্চাকে এইটুকু খাইয়েছি মানে প্রত্যেক দিন সে ওই পরিমাণ খাবে, এটা সম্ভব না। তাহলে অ্যামাউন্টটা কিন্তু ডিসাইড করবে ওই বাচ্চাটা, ওই পয়েন্টে সে কতটা খাবে। অ্যান্ড থার্ড হচ্ছে টেস্ট, ভিএটি থার্ড হচ্ছে টেস্ট। টেস্টি ফুড না হলে আমরাও খেতে ভালোবাসি না, বাচ্চাও খাবে। অর্থাৎ বাচ্চার জন্য আমরা একটা ওই যেটা আপনি বললেন সব গুলে পাঁচনের মতো খাবার দিচ্ছি, যেটাতে নুন নেই, তেল নেই, চিনি নেই, কিছু নেই,
আর এক্সপেক্ট করবো খুব হাসতে হাসতে ওটা খেয়ে নেবে, হয় না। এটা সম্ভব না। তাহলে তাকেও টেস্টি ফুড দিতে হবে, অর্থাৎ ভ্যারাইটি অফ ফুড, টেস্টি ফুড অ্যান্ড অ্যামাউন্টটা ঠিক করবে বাচ্চা। সেই নিশ্চয়ই। এই তিনটে বেসিক প্রিন্সিপাল যদি আমরা VAT এটা যদি মাথায় রাখি, তাহলে কিন্তু ফিডিং অনেক সিম্পল হয়ে যাবে মায়েদের জন্য। তাহলে আপনি যদি এই প্রসঙ্গে বলেন যে একটা বাচ্চা যখন সলিড শুরু করবে, দুধ থেকে সলিডে যাবে 6 মাস 7 মাস 8 মাসের টাইমটা, তো তখন ওই সলিড শুরু করার আদর্শ খাবার কিরকম হওয়া উচিত? মানে অনেকেই পিউরি ফর্মে খাওয়ানো শুরু করেন, অনেকে বলেন যে না ডাইরেক্ট ফিঙ্গার ফুড দাও, অনেকে আবার একেবারে ঘরের ডাল ভাতটাই হাতে মেখে খাওয়াতে স্বচ্ছন্দ বোধ করেন। কোনো গাইডলাইন কি রয়েছে বাচ্চার সলিড শুরু করার? দেখুন, সলিড মানে আমরা জেনারেলি 6 মাস একটা ট্রানজিশন পিরিয়ড আমরা ধরি, 6 মাস বা 7 মাস, যখন সে লিকুইড মানে মিল্ক থেকে সলিড বা সেমি সলিডে যাবে। এখন এই সময়ের সব থেকে ভালো খাবার হচ্ছে সে যদি বাড়ির খাবার, অর্থাৎ বাড়ির ভাত হোক, বাড়ির ভেজিটেবলস হোক, ডাল হোক, একটা চিকেন স্যুপ হোক, এগুলোকে একটা পরেজ টাইপের হোক, এগুলো কিন্তু সে বাড়ির খাবারটাই আইডিয়ালি তাকে দিয়ে আমরা যদি স্টার্ট করি, এটাই আগে ছিল। এখন ধরুন আপনি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের আপনি বেবি সিরিয়াল থেকে নানা ধরনের পাবেন। এবার আমি এগুলোকে কন্ডেম করব না, বাট এগুলোর প্রয়োজনীয়তা এসছে বিকজ বোথ পেরেন্টস হ্যাভ স্টার্টেড বিকামিং ওয়ার্কিং পেরেন্টস, তো ন্যাচারালি তাড়াতাড়ি সময়টা দিতে পারেন না। টাইম ইস্যুর জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে চলে এসছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে এগুলো যে বাচ্চা খাচ্ছে না সে খুব ডিপ্রাইভড হয়ে যাচ্ছে নিউট্রিশন থেকে, অ্যাজ লং অ্যাজ ওই বাচ্চাটা বাড়ির সব খাবার খাচ্ছে। অর্থাৎ আমি যেগুলো বললাম আপনাকে, ভাত হোক, ভেজিটেবল স্যুপ হোক, সবজি হোক, চিকেন স্যুপ, ডাল, পরেজ, এই বাড়ির যে রান্না, এইগুলোই যদি সে বাচ্চা খায়, ধরুন রুটির যে উপরের নরম পাতলা অংশটা, সেই অংশটা সে খেতে পারে, একটা কিছু একটা চিকেন স্যুপে বা কিছু দিয়ে একটা লেয়ার মতো সফট হলো, সেটা সে খেতে পারে। সে বিস্কিট খেতে পারে চাইলে, অনেক কিছুই খাওয়া যায়। তবে জেনারেলি আমরা 1 বছরের নিচে ডিম বলুন বা মাটনের কিছু জিনিস বলুন, কাউ মিল্ক ডিরেক্টলি বলুন, এইগুলো অ্যাভয়েড করা বেটার। এগুলো আফটার 1 ইয়ার হজম শক্তি একটু বাচ্চারা হবে, তখন তার পক্ষে এগুলো নিতে সুবিধা। আদারওয়াইজ আমি বলবো বাড়ির যা রান্না, সেই সব রান্নাই কিন্তু বাচ্চাকে দেয়া যায় পরিমাণ মতো, সে যতটা খাবে। আচ্ছা, এবার যে এই বাচ্চাদের কথা বলি যাদের ছোটবেলায় হয়তো স্পিচ নিয়ে একটু সমস্যা ছিল এবং খাওয়া দাওয়া নিয়েও সমস্যা, যেগুলো খুব কমন সমস্যা। এবার এগুলো তো অনেক সময় তো একটা মানে বাড়িতে টেরারাইজড একটা পরিস্থিতি হয়, এই খাচ্ছে না কেন, খা, যেটা আপনি বললেন ভয় দেখিয়ে জোর করে, বা কথা বলাটা নিয়েও দুষ্টুমি করছিস, বলছিস না। তো এই যে ছোটবেলার এই একদম একদম ছোট বয়সটাতে যে এই সমস্যাটা হয়, এটা কি পরবর্তীকালে তার কোনো বিহেভিয়ারিয়াল প্রবলেম, তার কোনো ইমোশনাল ইস্যু তৈরি করতে পারে? খাওয়া নিয়ে ছোট করে জাস্ট বলেনি, যেটা আপনি বললেন একদম কারেক্ট। খাওয়ার টেবিল যদি যুদ্ধক্ষেত্র হয়ে যায় তাহলে বাচ্চা খাবেন, আতঙ্ক যে দুপুরে খেতে হবে। আমি সব বাবা মায়েদের এটাই বলি যে আপনারা ভাবুন, আপনারা খাবার টেবিলে যখন যাচ্ছেন, ওখানে গেলেই জানেন একটা যুদ্ধ হবে, লড়াই হবে, তাহলে কি আপনি টেবিলের দিকে যাবেন? তো বাচ্চার ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য। আর এই যেটা আপনি বলছেন, এই ভয় দেখিয়ে খাওয়ানো, এখন মোবাইল দেখিয়ে অনেক সময় তো খাওয়াচ্ছে, উইচ ইজ মানে এটা টোটালি আনএক্সেপ্টেবল এই হ্যাবিটটা। এবং ভয় দেখানো তো কোনোভাবে কোনো মতে উচিত না, মারা তো কোনো প্রশ্নই নেই। বহু বাবা মা আমি দেখেছি তারা তাদের পেশেন্স হারিয়ে ফেলে বাচ্চাকে মারধর করে দিচ্ছেন যে খাচ্ছে না বলে, which is in a way একটা ক্রিমিনাল অফেন্স। আপনি একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারেন না, ইভেন দো ইউ মে বি দ্য প্যারেন্ট, বাট স্টিল চাইল্ড প্রোটেকশন রাইট অনুযায়ী কিন্তু আপনি বাচ্চার গায়ে হাত তুলতে পারেন না। তো এই যে একটা ভয় ভীতি যদি বাচ্চার মনে প্রথম থেকে আসে, তাহলে কিন্তু পরে বাচ্চার এটার জন্য একটা অ্যাংজাইটি, তাদের এই ধরনের প্রবলেম কিন্তু আসতে পারে। তো এবং বাচ্চা টেন্স হয়ে গেল, তার যে স্বাভাবিক যে নর্মাল বিহেভিয়ার, সে একটা বাইরে কোথাও গিয়ে সবসময় সে একটা ইনহিবিশনে ভুগছে, খোলা মনে মিশতে পারছে না, সবসময় একটা ভয়, যদি এটা কিছু হয়, যদি ওটা কিছু হলে আমাকে বলে। তো এই যে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হচ্ছে, এর বীজটা কিন্তু বপন হয়ে যাবে বাড়িতে যদি এই প্যারেন্টসরা এই জিনিস করেন। তো এবং নানা ধরনের অ্যাংজাইটি রিলেটেড সমস্যা বাচ্চাদের ওপর, বাবা মায়ের এক্সপেকটেশন থেকে, বাবা মায়ের চাহিদা থেকে, এই বাচ্চাটা, বহু বাচ্চা আমি দেখেছি যারা এই
বিকজ অফ প্যারেন্টাল এক্সপেকটেশনস বাচ্চাগুলো সাফার করছে। এবং এই চাইল্ড অ্যাংজাইটি যে শব্দটা কিছুদিন আগেও আমাদের ডিকশনারিতে ছিল না, এক্স্যাক্টলি। এখনো শুনলে অবাক লাগে যে একটা বাচ্চার আবার দুশ্চিন্তা কি। তো সেইটা আমাদের ডিকশনারিতে ঢুকে গেল এই জায়গা থেকেই। এবং এই জায়গাটা আমি যেটা বলছিলাম যে আমরা যদি সকলে না কেয়ারফুল হই, এবং একই সাথে এটাও ভাবতে হবে যে বাচ্চাকে আমি কতটা প্রেশার দিচ্ছি। এইটা একটা আজকের দিনের কিন্তু খুব বার্নিং ইস্যু। কারণ একই বাচ্চা, সে স্কুল, তার টিউশন, তার খেলার মাঠের লেসন, তার ডান্স, তার সিঙ্গিং, তার সবটাই আঁকা, কম্পিটিশন। এই যে সবেতে তাকে ইনভলভ করে দিচ্ছি। এবং এরকম বহু পেশেন্ট আমরা ক্লিনিকে পাই যে বাচ্চাগুলো, ওরা তো বলতে পারে না আমি যাব না, কারণ না যাব বললে তো মারবে বাবা। হ্যাঁ হ্যাঁ তো ন্যাচারালি তারা অন্য ভাবে তারা কিন্তু Exactly. তাদের এই যে না পারাটাকে তারা বুঝিয়ে দেয়, জানিয়ে দেয়। এক্স্যাক্টলি। তো সেই জন্য আমার মনে হয় এই জায়গাগুলো বাবা মায়েদের খুব অ্যালার্ট হতে হবে, কনসিয়াস হতে হবে। তা না হলে কিন্তু বাচ্চাটার আগামী দিনের যে মানে জীবনটা, সেটা অনেকটা এফেক্টেড হবে। আচ্ছা ধরুন যিনি মা বাবা তিনিও তো প্রথমবার, তারাও তো প্রথমবার মা বাবা হয়েছে, তাদের কাছেও কোনো রকম ছাত্রবন্ধু নেই, গাইড বুক নেই যে আমি ঠিক মেনে মেনে করব। তো একটি বাচ্চা যখন হয়তো এই চাপের কারণে বা তার পড়াশোনা, নানা রকম কারিকুলার অ্যাক্টিভিটি, হয়তো সে মানসিক চাপে আছে, কথায় বোঝাতে পারছে না, যেটা আপনি বললেন তার শরীরী আচরণে বুঝিয়ে দেয়। তো একজন মা বাবা তারা কিভাবে বুঝবেন যে এটা ও দুষ্টুমি করছে না, এটা ওর সত্যি মানসিক চাপ হচ্ছে? কারণ তারা যা করছেন বাচ্চার ভালোর জন্য করছেন, এমন নয় যে তারা জেনে বুঝে চাপে ফেলছেন। তো এটা যদি মা বাবাদের একটুখানি বলেন যে ঠিক কিভাবে তারা বুঝবেন। দেখুন, বাবা মায়েদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে তাদেরকে বাচ্চার বন্ধু হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট। আপনি বাচ্চার মনটা বুঝতে গেলে আপনি ওয়ার্কিং হতে পারেন অ্যাজ পেরেন্ট, বাট আপনি যদি বাড়িতে ফিরে গিয়েও তখনও যদি আপনি আপনার স্ক্রিন টাইম নিয়ে ব্যস্ত হয়ে যান, আপনি আপনার টিভি শো বা হোয়াট এভার নিয়ে ব্যস্ত হয়ে যান, তাহলে কিন্তু বাচ্চাটা সেখানে নেগলেক্টেড হচ্ছে। অর্থাৎ বাচ্চাটা প্রেশারাইজড হচ্ছে কিনা এটা বোঝার জন্য আপনাকে বাচ্চাটার সঙ্গে ওই কোয়ালিটি টাইমটা স্পেন্ড করতে হবে। আপনাকে সারা দিন বাচ্চার সঙ্গে থাকতে হবে, হ্যাঁ কিন্তু আমি বলছি কোয়ালিটি টাইম। যে সময়টা বাচ্চার সঙ্গে থাকছেন ওটা যেন টোটালি তার জন্য হয়। ওকে। অর্থাৎ বাচ্চাটা যেন একটা জায়গা পায় ওপেন আপ করা। বেশিরভাগ সময় আমরা এখন আজকের সমাজে যেটা দেখছি, বাচ্চাটা কারোকে বলার জায়গা পাচ্ছে না। আচ্ছা, সে মানে তার জন্য কারো যেন সময় নেই। সময় নেই। মানে আপনি একবার একটা কোথায় খাওয়াতে নিয়ে গেলেন, কি কোথাও একবার ঘুরিয়ে নিয়ে চলে এলেন, গিফট কিনে দিলাম। এটা সব নয়। সে আরো বেশি কিছু চায়। তার কাছে ওই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের একবার দামি হোটেলে খাওয়া কি কোথাও ঘুরতে যাওয়া কিছু ম্যাটার করে না। সে চায় সর্বক্ষণের আমার একজন বন্ধু সাপোর্ট থাকবে। সেই সাপোর্টটা বাবা মা যদি সেই মতো দেয়, তাহলে কিন্তু খুব ইজিলি বাবা মা আইডেন্টিফাই করতে পারবে যে আমার বাচ্চার কোথায় প্রেশার হচ্ছে, কোথাও হচ্ছে না। ওকে। আর আগে কি এত কাউন্সেলিং ছিল? না। তাহলে এখন করতে হচ্ছে কাউন্সেলিং কেন? বিকজ এবং বাচ্চার যখন কাউন্সেলিং হয়, বাচ্চার কাউন্সেলিং তো হয় না, হয় প্যারেন্টাল কাউন্সেলিং। বাচ্চার কি বুঝবে কাউন্সেলিং? ঠিক। একটা 5 বছর 6 বছরের বাচ্চা কাউন্সেলিং এ কিছু বুঝবে না, তার পেরেন্টসরা বুঝবে। তো সেই জন্য আমি বাবা মায়েদের বলবো যে আপনারা বাচ্চাদের সঙ্গে বন্ধু, তাদের সঙ্গে মিশুন, তাদের সঙ্গে তাদের চাহিদা অনুযায়ী মিশুন। তাহলে কিন্তু খুব ইজিলি তারা বুঝে যাবে যে আমার বাচ্চার কোনটা চাপ হচ্ছে, কোথায় আমি বাচ্চাকে একটু আমার হালকা করতে হবে, কোথায় সে মানে আরো তাকে এগিয়ে দিতে পারবে। মানে বাচ্চার আচরণটা পড়তে পারবে মা বাবা। এই সময়টা দিতে হবে। এই টাইমটা না দিলে কিন্তু বাচ্চাকে আপনি নিজের বাচ্চাকে নিজেই অচেনা থেকে যাবে। একদমই তাই। আচ্ছা দেখুন, বাচ্চাদের তো এটা একটা কমন সমস্যা, আজকে স্কুলে যাবো না, পেট ব্যথা করছে, মানে দুষ্টুমিটাও তো আছে, নেই তা তো নয়, বা আজকে খেলার মাঠে যেতে ইচ্ছা করছে না, একটা কিছু আর কি কান্নাকাটি করছি। তো এইগুলোর মধ্যে কি কোথাও প্যানিক অ্যাটাকের মতো জিনিসও লুকিয়ে থাকে? মানে আমি হয়তো বুঝতেই পারলাম না যে ও যে ভয়টা বা কষ্টটার কথা বলছে, ওটা আসলেই ওর মেন্টাল হেলথ ইস্যু। প্যানিক অ্যাটাক হয় বাচ্চাদের? ভেরি মাচ, ভেরি মাচ। আপনি দেখবেন এই যে ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চার কথা বলুন, যে ধরুন এখন তো 2 বছর 2.5 বছরের স্কুলে চলে যায়, দেখবেন সব ছোট ছোট বাচ্চাগুলো স্কুলের গেটে গিয়ে কান্নাকাটি করে, চেঁচা, ঢুকবে না। কারণটা কি? কারণ হচ্ছে আপনি অ্যাজ এ পেরেন্ট বা আমি অ্যাজ এ পেরেন্ট, আমি জানি আমার বাচ্চাটাকে ছুটি হলে আমি আনতে যাব, ও কিন্তু জানে না। আপনি বাচ্চাটাকে স্কুলের গেটে যখন ঢুকিয়ে দিচ্ছেন, বাচ্চাটার কিন্তু সেই লেভেল অফ ইন্টেলেক্ট নেই প্রথমে যে একটু পরে যে আবার আমাকে নিতে আসবে।
সেই জন্য বাচ্চারা কাঁদে। সেপারেশনের এক্স্যাক্টলি, সেপারেশন অ্যাংজাইটি। সে জানে না যে আমাকে আবার নিতে আসবে কিনা। যখন বড় হয়ে যায় সে আর কাঁদে না, বিকজ সে জানে যে হ্যাঁ আমাকে নিতে আসবে। ঠিক এই প্যানিক অ্যাটাক, এই জিনিসটাই কিন্তু বড় বাচ্চার ক্ষেত্রে কাজ করছে। ওই যে বলছেন আপনি, যে বাচ্চাটা বলছে আমি স্কুলে যাব না, যে বাচ্চাটা স্কুলে অ্যাবিউজড হচ্ছে, এটি ছেলে, ছোট বাচ্চা, অ্যাবিউজড হচ্ছে স্কুলে বাই হিজ টিচার ইন স্কুল, সেই বাচ্চাটা স্কুলে যেতে চাইছে না, তার বাবা মা তাকে জোর করছে কেন স্কুলে যাবি না। এবার সে খুলে বলতে পারছে না ভয়ে, সেই বাচ্চাকে রেগুলার জোর করে স্কুলে যাচ্ছে। একটা পয়েন্টের পরে সেই বাচ্চাটার পুরো নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল সেই বাচ্চাটার। এইবার আপনি ভাবুন, পরে যখন আমরা জিজ্ঞেস করা হলো, জানা গেল, তখন আমরা বুঝলাম যে বাচ্চাটা কিন্তু স্কুলে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স ফেস করছে ডেইলি বেসিস। তখন জিনিসটাকে আমরা আস্তে আস্তে রিকভার করা হলো, সে বাচ্চারা ঠিক হলো। এবার কোয়েশ্চেন হচ্ছে, বাচ্চা স্কুলে যাবে না মানেই সে বদমাইশি করছে তা কিন্তু নয়। অতএব যদি সে রোজ যেতে না চায়, দেখুন এক আধ দিন চিটিং করতে সবাই চায়, আমাদের সবারই মনে হয় আজকের দিনটা ছুটি নিলে ভালো হয়, তো বাচ্চা তো হতেই পারে। কিন্তু সে যদি ধারাবাহিক ভাবে বলতে থাকে, তার মানে কোথাও একটা কিছু প্রবলেম হচ্ছে। এবং তখন এই জন্যই আমি প্রথমে যেটা বললাম, বাবা মাকে বাচ্চার সঙ্গে টাইম স্পেন্ড করতে হবে, কোয়ালিটি টাইম। তবে সে বাচ্চার কাছে ওই কনফিডেন্সের কথাটা সে পার করতে পারবে। আপনি শুধু যদি খালি বলেন কি হোমওয়ার্ক দিয়েছে এটা করে নাও, কাল সকালে স্কুল, কি খেয়ে যাবে, কি টিফিন দেবো, এটা সব নয়। তো এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ওই বাচ্চাটা কি ওই প্যানিকের জন্য স্কুলে যাচ্ছে না, নাকি এমনি যেতে যাচ্ছে। এইটার জন্য কিন্তু বাবা মাকে বাচ্চার সঙ্গে সময় দিতে হবে, সময় কাটাতে হবে। এগুলো কিন্তু খুব সিম্পল জিনিস, যেগুলো একটু চোখ কান খোলা রাখা এবং ট্রু প্যারেন্টস হওয়া, যেটা বন্ধু হয়ে ওঠা, যেটা আপনি বললেন, এইটা যদি না হয় তাহলে বাচ্চা নিজেই ওপেন আপ করবে। একদম। আচ্ছা, এই ধরুন যেসব মা বাবারা হয়তো বুঝতে পারছেন আমার বাচ্চাটা ঠিক নেই, ওর কিছু অসুবিধা হচ্ছে, কিন্তু তারা ধরুন চেষ্টা করেও সেই কোয়ালিটি টাইম দিতে বা বন্ধু হয়ে উঠতে ফেল করছেন, নানা কারণে হতে পারে, মানে আমি জাজমেন্ট করছি না, বাট হতেই পারে। তো এই মা বাবারা তাদের প্রথম পদক্ষেপটা কি হবে? তারা কি এক্সপার্টের কাছেই যাবেন, না নিজেদের কাউন্সেলিং করবেন? দেখুন, অনেক সময় এই প্রবলেমটা তারা আইডেন্টিফাই করতে পারে না। ঠিক আছে, নিজের যদি আমার সমস্যা থাকে, তখন অনেক সময় নিজের সমস্যা নিজে বোঝা যায় না অনেক সময়। তো সেই জন্য আমরা বাইরের যে একজন নিউট্রাল অ্যাসপেক্ট থেকে দেখছে, সেই কিন্তু বুঝতে পারবে যে আমার সমস্যা আছে না নেই। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে কোথাও একটা ঠিকঠাক চলছে না, তাহলে কিন্তু আমি বলবো আর্লি হেল্প নেওয়াটা উচিত। এবং এটার মধ্যে কোনো মানে কোনো লজ্জার ব্যাপার নেই, এটার মধ্যে কোনো মানে কার বললো, মানে যে আমার মধ্যে লোকে মানে সোশ্যাল স্টিগমা, যেটা আমার বাচ্চা স্বাভাবিক নয় বলে দাগিয়ে দেবে। হ্যাঁ, মানে এই যে এই জিনিসটা, যে ব্যাপারটা, এই যে স্টিগমাটা, এইসবেরও ব্যাপার নেই। আর্লি হেল্প যদি নেওয়া যায়, তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি ইন্টারভেন হলে বাচ্চাটা কিন্তু আরো তাড়াতাড়ি নর্মাল হবে। বা শুধু বাচ্চা বলছি না, হয়তো বাচ্চাটা নর্মালি আছে, কিন্তু প্যারেন্টাল অ্যাসপেক্ট থেকে কিছু গন্ডগোল হচ্ছে, সেইটাকে কারেক্ট করে দেওয়ার জন্য আর্লি ইন্টারভেনশন দরকার। তো এক্ষেত্রে বাচ্চাদের ব্যাপার হলে আমি সবসময় বলি, প্রথমে একজন পিডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত। কারণ একজন পিডিয়াট্রিশিয়ান অ্যাটলিস্ট দেখলে সে আর বুঝতে পারবে যে এই ধরনের সমস্যা হচ্ছে, এবং তারপরে যদি তিনি মনে করেন যে কোনো কাউন্সেলিং তার প্রয়োজন আছে বাবা মায়ের, বা ধরুন অন্য কোনো থেরাপি প্রয়োজন আছে, এখন তো অনেক রকম কাউন্সেলিং, ফ্যামিলি থেরাপি, নানা ধরনের প্যারেন্টিং কনসালটেন্সি, বিহেভিয়ারাল থেরাপি থেকে শুরু করে নানা জিনিস হয়েছে, সেটা তখন তিনি সেই গাইডলাইনটা দিয়ে দিতে পারবেন। বাট ইনিশিয়ালি আমার মনে হয় একজন পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগ করাটাই সেটাই বেটার হবে, সেটাই ভালো কাজ হবে। এটা তো গেল মা বাবাদের জন্য পরামর্শ। এবার আসি তাদের কথা যারা হয়তো বাচ্চাকে সবচেয়ে ভালোবাসেন, বাচ্চার দাদু ঠাকুমা, এই যারা আগের প্রজন্ম, তাদের মুখ থেকে একটা কথা প্রায়ই শোনা যায়, কোনো মা বাবা হয়তো একটু সচেতন, কিছু হয়নি, আমাদের সময় বাচ্চাদের এত কিছু হতো না, তোদের সবেতে বাড়াবাড়ি। এই জিনিসটাকে কিভাবে মানে কনফ্রন্ট করা যায়, এবং আপনি সেই দাদু ঠাকুমাদের উদ্দেশ্যেও যদি কিছু বলেন। দেখুন, এবং একটা না ডিনায়াল মোটে থাকে যে আমার নাতির মোটেও কিছু হয়নি, ও তো একটু দেরিতে, তুইও কথা বলেছিলি, তোর মেয়েও বলতে পারে, এই জিনিসগুলো, যে অ্যাজাম্পশন গুলো, এগুলোকে কিভাবে দূর করা যায়? দেখুন, প্রথমেই যেটা বললাম, যারা আমাদের মানে অনেক বয়োজ্যেষ্ঠ, মানে দাদু বা ঠাকুমা দিদিমা যারা আছেন, একটা জিনিস
আমাদের সবাইকে বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে এটা, যে সবকিছু কিন্তু যুগের সাথে একটা পরিবর্তন হচ্ছে। আমি প্রথমেই আপনাকে একদম ফার্স্ট আমরা শুরু করলাম কথা যেটা বলে, যে এই প্রবলেম গুলো আগে আইডেন্টিফাইডই হতো না। ঠিক। তো আজকে এই প্রবলেম গুলো আমাদের আইডেন্টিফাই হচ্ছে, আইডেন্টিফাইড হচ্ছে বলেই আমরা এগুলো থেরাপি বলুন, ট্রিটমেন্ট বলুন, এগুলো আমরা করে অনেক বাচ্চাকে সুস্থ করতে পারছি। আগে এই সিস্টেমটাই ছিল না। ন্যাচারালি আমি বেশি দিন না, আমি আজ থেকে আপনাকে বলছি 30-40 বছর আগেও এই অ্যাওয়ারনেস এই লেভেলে ছিল না। তো অ্যাওয়ারনেসটা খারাপ নয়, অ্যাওয়ারনেস যে কোনো জিনিসে থাকা তো ভালো। আগে যেটা আমরা আগে তো মানুষ চাঁদেও যায়নি, তাই না? তারপরে মানুষ ল্যান্ড করেছে, একদম। আজকাল মার্সে যাচ্ছে, সব জায়গায় সেখানে গিয়ে মঙ্গলগ্রহে জমি কিনে ফেলছে। তো আপনি এটাকে তো খারাপ বলতে পারেন না যে আমার সময় ছিল না, না না ও এটা, মানে এটাকে ডিসকার্ড করা যাবে না। বাট একই সাথে মানে দাদু ঠাকুমা বা যারা ওইরকম বয়স্ক মানুষ রয়েছেন, আমার মনে হয় তাদের যে স্নেহটা, এটাও খুবই প্রয়োজন, যেটা আজকাল অনেক ক্ষেত্রে মিসিং হয়ে গেছে। এই স্নেহটা যদি তাদের বাচ্চাগুলো পায়, মানে তাদের যে নাতি বা নাতনি বা যারা আছে, তারা যদি ওইটুকু দেন, আমার মনে হয় সেটাই খুব বড় পাওয়া। আর আমি সবাইকে বলছি না একদম যুগের সাথে মডার্নাইজ হয়ে যেতে, সেটা সম্ভব না সকলের পক্ষে র্যাডিক্যালি চেঞ্জ হওয়া, বাট তাদের রেসপেক্টটা রেখে, তাদের সম্মানটা রেখে, আমার মনে হয় আমরা একটা মিডওয়ে এসে মাঝামাঝি চলতেই পারি। এটাতে মানে সবাইকে এক হাত আপনি বাড়ালেন, এক হাত ওদিক থেকে এলো, তাহলে আমার মনে হয় না কোনো সমস্যা। ডক্টর হিসেবে নন, একজন অভিভাবক হিসেবে যদি আপনাকে আজকে জিজ্ঞেস করি যে বাচ্চার প্রতি কোন 3টে কাজ কখনোই করা উচিত নয়, আপনার পরামর্শ কি হবে? দেখুন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলবো বাচ্চার গায়ে হাত তোলা যাবে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। কিন্তু ওই যে একটু না মারলে, একটু শাসন না করলে হয় না এটা? আমি বলছি বাচ্চার, আমি আপনাকে একটুখানি এই জায়গাটা একটু ইলাবোরেট করে দিই। বলুন। যে বাচ্চার গায়ে আমরা কেন হাত তুলি, এটা খুব বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমি তো আমার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি, আর মারি আমি কাকে? আমি মারি নর্মালি মারি তাকে যাকে আমি পছন্দ করি। তাহলে এখানে একটা কন্ট্রাডিকশন আছে, আমি যাকে সব থেকে ভালোবাসি তাকে আমি মারছি। আপনি যদি একটু ভেতরে সাইকোলজিটা বোঝেন, এখানে যেটা কাজ করছে সেটা হচ্ছে ফিজিক্যাল সুপ্রিমেসি। একটা 5 বছরের বাচ্চাকে আমি, আমার পছন্দ হলো না, আমি একটা চড় মেরে দিলাম। আজকে ওই বাচ্চা যখন 25 বছর হবে, সে যদি আরো কোনো খারাপ কাজ যদি করে, তখন কি আপনি তাকে মারতে পারবেন না? মারতে তো পারবেন না, তখন তো সে আপনার হাতটা ধরে নেবে। তার মানে আপনি কেন মারতে পারছেন? সে ছোট বলে। অনলি বিকজ আপনি অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ফিজিক্যালি সুপিরিয়র ওর থেকে। এটাকে খুব ক্রুড ভাষায় গুন্ডামি বলে। বাড়িতে আপনি গুন্ডামি করতে পারেন না। একদম। তো এটা আপনার পছন্দ নাও হতে পারে তার কোনো কাজ, বাট দ্যাট ডাজন্ট মিন যে আপনি তাকে মেরে দেবেন। রাস্তাঘাটে আপনি হাঁটাচলা করছেন, আপনাকে কেউ একটা ধাক্কা মেরে চলে গেল হয়তো, তো আপনি কি গিয়ে তাকে মারছেন সঙ্গে সঙ্গে? কেন মারছেন না? বিকজ আপনি জানেন আপনি মারলে সেও আপনাকে ঘুরে মারতে পারে। জাস্ট বিকজ বাচ্চাটা আপনাকে মারতে পারে না, দ্যাট ডাজন্ট গিভ আস দ্য রাইট যে আমি ওকে মারবো। তাই তো, এটা উচিত মানে কাম ওয়ার্ড মে গায়ে হাত তোলা। গায়ে আমি বলি বাবা মায়েদের ক্ষেত্রে হতে পারে আপনারাও স্ট্রেসড, আমরাও স্ট্রেসড হয়ে যেতে পারি। ব্রেক নিন, বাচ্চার সামনে থেকে সরে যান, 10 মিনিট নিজের মতো টাইম কাটিয়ে আসুন, 1 কাপ চা খেয়ে আসুন, এসে তার সঙ্গে আবার বসুন, কিন্তু মারতে পারেন না। এটা সিভিলাইজড ওয়ার্ল্ডে এটা অ্যাট এনি কস্ট অ্যাকসেপ্টেড না। তো আমি বলবো বাচ্চার গায়ে কোনো জায়গাতে কোনো রিজনের জন্য হাত তোলা আমি ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি বারণ করবো। বাচ্চাকে মারা যায়, এটা ফার্স্ট। আজকে বিদেশে থাকলে বাবা মা অ্যারেস্ট হয়ে যায়, বাচ্চার গায়ে পুলিশ এসে ধরে নিয়ে অ্যারেস্ট করে নেয়, তো তাহলে আমরা কেন করবো? এটা ফার্স্ট। সেকেন্ড, আমার সাজেশন হবে অ্যাজ আ মানে পেরেন্ট, আমি বলবো যে বাচ্চাকে বাচ্চার মতো বেড়ে উঠতে দিন। বাবা মায়ের না পাওয়ার যেসব আকাঙ্ক্ষাগুলো, সেগুলো বাচ্চার মধ্যে চাপিয়ে দেবেন না। ওই সেই 3 ইডিয়টস এর গল্প, সে যেটা করতে চায় তাকে সেটা করতে দিন। কেউ অঙ্কে ভালো হতে পারে, কেউ সাহিত্য ভালো হতে পারে, কেউ খেলতে পারে ভালো, কেউ ছবি আঁকতে পারে ভালো। বাবা মা হিসেবে আমার কাজ হচ্ছে টু আইডেন্টিফাই দ্যাট, যে বাচ্চার আমার কোথায় কোয়ালিটিটা আছে। কেউ হয়তো খুব ভালো কথা বলতে পারে, তাকে আপনি সেই জায়গায় দিন।
তো বাচ্চাকে বাচ্চার মতো বড় হতে দিন, আপনি বাচ্চার সঙ্গে থাকুন অ্যাজ এ সাপোর্ট, বাট আপনি আপনার ইচ্ছেগুলোকে ইম্পোজ করবেন না বাচ্চার উপর। আর থার্ড হচ্ছে বাচ্চার শৈশবটাকে কেড়ে নেবেন না। আজকাল ছোট ছোট বাচ্চা, হুম, আমরা তাদের শৈশবটাকে কেড়ে নিচ্ছি, এই ক্যাম্প সেই ক্যাম্প এখান ওখান করে। কিছু সময় বাচ্চাকে গড়ের মাঠে নিয়ে গিয়ে একটা পার্কে নিয়ে গিয়ে এমনি খেলতে ছেড়ে দিন নিজের জাস্ট মতো। তার মতো খেলতে দিন। খেলাটাকেও কম্পিটিশন করে ফেললে তার শৈশবটাকে আমরা হ্যাঁ। কেড়ে নিচ্ছি। তার থেকে শৈশবটা, বাবা মায়েদের কাছে আমার অনুরোধ যে তাদের শৈশবটা কাটবেন না, তাদেরকে তাদের মতো বড় হতে দিন। সে যদি খেলতে চায় তাকে খেলতে দিন। সে যদি একটা টাইম, আমি কখনোই বলবো না যে সে টিভি দেখবে না, কিন্তু সেটাকে রেস্ট্রিক্টেড করুন সে কি দেখবে। অর্থাৎ তার একটা নিজস্ব টাইম দিন, তার শৈশবটাকে যেন আমরা কেড়ে না। নষ্ট করে না। এই তিনটে আমার অ্যাজ আ পেরেন্ট এটাই রিকোয়েস্ট থাকবে অন্য পেরেন্টসদের। থ্যাংক ইউ ডক্টর। ছোট বাচ্চা, সে হয়তো সব কথা মুখে বলে বোঝাতে পারে না, তার চিন্তা ভাবনা কথা বলা বড়দের মতো তো নয়, কিন্তু শরীরী আচরণে অনেক কিছু বুঝিয়ে দেয়। আমরা মা বাবারা যদি সময় মতো ছোট সমস্যা আগে ধরতে পারি, তাহলে অনেক বড় জায়গা কিন্তু আমাদের ফেস করতে হবে না। ডক্টর চক্রবর্তী আজ খুব সুন্দরভাবে, স্পষ্টভাবে এবং সংবেদনশীল ভাবে আমাদের অনেকগুলো পয়েন্ট ধরিয়ে দিলেন, আমাদের কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়। এই মুহূর্তে যারা এপিসোড দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো মা বাবা রয়েছেন, তাদের জন্য একটাই কথা বলার, যে বাচ্চার আচরণ আপনার মনের মতো হবে না, বাচ্চা আপনাকে খুশি করার জন্য কিছুই করবে না, কিন্তু আপনি যতটুকু রিয়াক্ট করছেন, প্রতিক্রিয়া দিচ্ছেন, তা যেন বাচ্চাকে খুশি করে। এইটা কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে মতামত জানান এবং শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।